ক্রিয়েটিভ ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা 17তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান করব। পরীক্ষাটি হয়েছিল 1995 সালে। তখনকার যে সময় ওই সময় প্রশ্নগুলো বেশ সহজই হতো। এখন আস্তে আস্তে দিন যত যাচ্ছে প্রশ্নের প্যাটার্ন আরও চেঞ্জ হচ্ছে। তো চলুন আর কথা শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এটা ফাংশনের অঙ্ক, যে এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 এর অনুরূপ কোনটি। তো আমরা ফাংশনটা এখানে লিখে ফেলি যে এফ অফ এক্স ইকুয়াল আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 এর অনুরূপ কোনটি। তো এখানে অনেকগুলো মান দেওয়া আছে অপশনে। তো এখান থেকে এফ অফ 0 মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের 0 স্কোয়ার প্লাস 1/0 প্লাস 1 ইকুয়াল 0 প্লাস 0 প্লাস 1 এবং লাস্টে আমাদের 1। তাহলে এফ অফ 0-এর জন্য আমাদের 1, এটা অপশনের সাথে মিল আছে, তাহলে এটার প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে 1। এরপর 2 নম্বর যেটা বলা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 এবং 2x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0 সরলরেখা দুইটির কোন বিন্দুতে ছেদ করে। তো এটা হচ্ছে দুইটা সরলরেখা সমীকরণ আর কি। তো এই দুইটা সরলরেখা কোন বিন্দুতে ছেদ করবে আমাদের সেই এক্স কমা ওয়াই এই স্থানাঙ্ক মানটা আমাদের বের করতে হবে। তো আমরা এখান থেকে প্রথম সমীকরণ থেকে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এইচএসসির যে সরলরেখা অধ্যায় আছে সেই সেখান থেকে বেসিক একটা কোশ্চেন সিম্পল। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল মাইনাস ওয়াই, এবং দ্বিতীয় যে সমীকরণটা আছে 2x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0, এখান থেকে আমরা যদি ওয়াইয়ের মানটা বের করি তাহলে মাইনাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 3, এবং ওই এক্সের মানটা আমরা কি মাইনাস ওয়াই, তো এক্সের জায়গায় আমরা 2 ইন্টু মাইনাস ওয়াই বসাই দিলাম, দেন মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 3, তাহলে 2y মাইনাস 2y মাইনাস ওয়াই ইকুয়াল 3, তাহলে এখানে মাইনাস 3y ইকুয়াল 3 এবং ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস 1। তো ওয়াইয়ের মানটা আমাদের এখানে এখানে মাইনাস 3 আছে, মাইনাস 3 তাহলে মাইনাস মাইনাসে কেটে গেলে ওয়াইয়ের মানটা শুধু 1 হবে। তাহলে আমরা জাস্ট এখানে ওয়াইয়ের জায়গা আমাদের ওয়াইয়ের মানটা হচ্ছে 1 বসে দিলাম, তাহলে এক্সের মানটা হচ্ছে মাইনাস 1 এবং ওয়াইয়ের মানটা হচ্ছে 1। তাহলে এই সমীকরণ যে স্থানাঙ্ক যেটা হবে যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে -1,1 এই বিন্দুটা। এরপরে 3 নম্বর অঙ্কতে বলা আছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাহলে আমাদের যে 16 গ্রাম ওজন একটি সোনার গহনা আছে তাতে সোনার পরিমাণ হচ্ছে 3 এবং তামার পরিমাণ হচ্ছে 1, মানে এই দুইটার অনুপাত হচ্ছে 3:1। তাতে আর কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তাহলে আমাদের টোটাল হচ্ছে 16, আমাদের অনুপাতের যে তামা এই 16-র মধ্যে আমাদের কি আছে সোনা তামা, তার অনুপাতটা হচ্ছে 3 + 1, তাহলে আমাদের টোটাল হচ্ছে 4। তাহলে এর মধ্যে এটা হচ্ছে সোনা এবং এটা হচ্ছে তামা, তাহলে এখানে সোনার পরিমাণ কত হবে 16 গুণ 3/4, 4 হচ্ছে 16, 3 4 12, এবং এর মধ্যে তামার পরিমাণটা হবে 16 গুণ 1/4, তাহলে 4 4 16, 4 4, তাহলে 12 আর 4 যোগ করলে টোটাল 16 হয়। তাহলে এখানে আমাদের 12 গ্রাম সোনা আছে এবং 4 গ্রাম তামা আছে। তো এর সাথে আমরা যদি এক্স পরিমাণ সোনা মিক্স করি তাহলে আমাদের নতুন যে অনুপাতটা হবে সেটা হবে 4:1। তাহলে আমরা লিখতে পারি যে উপরে যেহেতু 12 তার সাথে আমরা এক্স পরিমাণ সোনা যোগ করা হয়েছে এবং নিচে হচ্ছে আমাদের কি তামা, এটা কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তো তামার পরিমাণ হচ্ছে 4 ইকুয়াল নতুন যে সমীকরণটা হবে যে এক্স গ্রাম সোনা মিশানোর পরে সেটা হবে 4/1। তাহলে এখান থেকে লিখতে পারি 12 + x আর গুণ করে এবং 4 4 আছে 16, তাহলে x ইকুয়াল 16 - 12, এটার মান হবে হচ্ছে আমাদের 4। তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা 4। তাহলে এখানে 12-র সাথে আর 4 গ্রাম সোনা মিক্স করলে নতুন যে অনুপাতটা হবে সেটা হচ্ছে 4:1। আচ্ছা, এরপর 4 নাম্বার কোশ্চেন, এটা ছিল যদি x² প্লাস px প্লাস 6 ইকুয়াল এই সমীকরণের যে মূল দুটি সমান হয়, এর সমীকরণ আমরা জানি এরকম সমীকরণের দুইটা মূল থাকে, সেই মূলটা হচ্ছে b মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, এটা হচ্ছে সেই মূল। তো এই মূলটাই যদি দুইটা যদি সমান হয়, একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস, তাই মূলটা দুটি সমান হয় তবে পি এর মান কত হবে, এবং এখানে একটা কথা বলা আছে, কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে পিটা সব কী হবে 0-র থেকে বড় হবে। তো এই ক্ষেত্রে যেটা হবে এক্ষেত্রে পিটা হবে √4ac। এটা হচ্ছে উচ্চতর বীজগণিত ইন্টারমিডিয়েটের, সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের যে সমীকরণের অধ্যায়টা আছে সেখানে এই অঙ্কটা আছে, এরকম অঙ্ক বেসিক আর কি। তো এখানে p = 4ac যদি হয় তাহলে √4, এখানে এর হচ্ছে এটা হচ্ছে এর হচ্ছে 1, যেহেতু নাই এক্সের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এর সহগ,
এক্সের সহগটা হবে এ, এখানে আছে 1 এবং সিটা ইন্টু সিটা হবে হচ্ছে এই যে 6। এই সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 6, এখানে এক্স। তাহলে এখানে এই যে পি এর মানটা মানে বি এর মানটা বের করতে বলছে, তাহলে এখানে আমরা বসাতে পারি সি এর মান হচ্ছে 6, তাহলে এখানে পাচ্ছি আমরা 24। তো এটার আনসার হবে √, তো এটার অ্যান্সার হবে √24। 5 নম্বর কোশ্চেন বলা আছে 125, নিচে আছে 27, তার উপরে আছে মাইনাস এবং এখানে আছে 2/3। এটা হচ্ছে সহজ প্রকাশ। সহজ প্রকাশ বলতে এটা কাটাকাটি করে এবং ছোটো মডিফাই করতে হবে যে কী হবে লাস্টে কতটুকু করা যায় ছোটোখাটো, তো সেটা আমরা দেখি। তো এটার জন্য যেটা করা যাবে যে এখানে দেখেন মাইনাস আছে এবং তার উপরে একটা পাওয়ার আছে, তো এরকম থাকলে কী হবে, মাইনাস থাকলে এটাও চেঞ্জ হয়ে যাবে, উপরে যাবে 27, নিচে আছে 125, এটা আমরা সবাই জানি 2/3। এবং 27কে যদি আমরা ভাঙি, 27কে লেখা যায় 3 তিরিককে নয় 3 নং 27, 3-র উপরে 3 দেওয়া যায় এবং এই 125কে লেখা যায় 5-এর উপরে 3, তার উপরে আমাদের আছে 2/3। তো এখন যেটা লিখতে পারি 3/5, এই যে কিউটাকে আমরা বাইরে হোল কিউ করে দিলাম এবং তার সাথে গুণ হবে 2/3, এই 3 কেটে গেল, তাহলে আমাদের থাকে 3-এর উপরে 3/5, তার উপরে হচ্ছে স্কোয়ার। তো এটা যেটা হবে 3 তিরিককে 9 এবং 5 5 25, 9/25 হবে এই প্রশ্নের উত্তর। এবার আসি 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলা আছে দুইটি লম্বালম্বী শক্তির পরিমাণ 5 নিউটন এবং 4 নিউটন, তাদের লব্ধির পরিমাণ। তো লব্ধির পরিমাণ আমরা এটা ফিজিক্সে আছে, এসএসসির ফিজিক্স বইতেও আছে লব্ধির যে ভেক্টরের যে অধ্যায়টা, এবং ইন্টারমিডিয়েট যে বীজগণিত প্রথম পত্র সেখানে ওই অঙ্কটা আছে। এরকম অঙ্ক অসংখ্য অঙ্ক আছে। তো এটা যেটা হবে লব্ধি হচ্ছে আর যেটা হবে সেটা হচ্ছে √, যে শক্তির যে পরিমাণ, প্রথমটা স্কোয়ার 5 স্কোয়ার প্লাস দ্বিতীয়টা হচ্ছে আমাদের 4 স্কোয়ার, এই দুটার যোগ করে বর্গ করে তার হচ্ছে যোগ ফলের রুট করলে আমাদের লব্ধির মানটা আর পাবো, সেটা হচ্ছে 5 5 25 প্লাস 4 4 16, 25 আর 16 যোগ করলে আমাদের হয় 41, তাহলে এটার অ্যান্সার হয় 41 নিউটন। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলা আছে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। তাহলে আমাদের এখানে 3 5 6 দিয়ে ভাগ করলে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যেটা হচ্ছে 3 5 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। তাই যেটা করতে হবে আমাদের এই 3টা লসাগু করতে হবে। তো লসাগু 3 দিয়ে করলে 3 একে 3, 3 5 আচ্ছা 3 5 থাকবে, 3 2 6, তাহলে আমাদের লসাগু হচ্ছে 3 গুণ 5 গুণ 2, 3 5 15, 15 2 30, 30 হচ্ছে লসাগু। এই 30-এর সাথে 1 যোগ করলে 31 হবে। তাহলে আমরা যদি এই 3টা সংখ্যা দিয়ে 31কে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে দেখেন আমাদের ভাগশেষ 1 থাকবে। তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 8 নম্বর অঙ্কে বলা আছে আচ্ছা একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ, মানে 84। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার মানে আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের হচ্ছে ওই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত যে লম্ব, এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12 গজ এবং পুরো যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 84। ভূমির দৈর্ঘ্য কত, তার মানে আমাদের এখানে ভূমিটা বের করতে হবে। তো আমরা এরকম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে কী জানি যে হাফ ইন্টু ভূমি গুণ ভূমি হচ্ছে আমাদের এক্স এবং উচ্চতা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে আমাদের 12 এবং এটা হচ্ছে কী ক্ষেত্রফল, এটা হচ্ছে 84। এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 12x ইকুয়াল, এই যে 12x ইকুয়াল 2টা জাস্ট এপাশে গুণ করে দিব 84 আর গুণ, এবং নিচে থাকবে কি আমাদের এক্সের মান বের করতে হলে 12টা এপাশে পার করে দিব। তাহলে এটা দিয়ে কাটলে 6 2 12, 6 দিয়ে কাটলে 6 1 6, 4 6 24, এটার অ্যান্সার হবে। আচ্ছা কাটাকাটি এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে 6 দিয়ে কাটলে 6 1 6, 24 থাকে, তাহলে হচ্ছে 4 6 24 14, এটার অ্যান্সার হবে হচ্ছে 14। আচ্ছা 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে বলা আছে 9 নম্বর অঙ্কে বলা আছে একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আর একটি টুকরার দৈর্ঘ্যের 3 গুণ। তাহলে একটা যদি আমরা 1 ধরি তাহলে আর একটা হচ্ছে 3 গুণ, মানে 3 গুণ 1, আর একটা হচ্ছে 3। তাহলে আমরা একটা ধরছি 1, একটা যদি 1 হয় তাহলে আর একটা হবে কি 3 গুণ, তাহলে আরেকটা হবে 3। আচ্ছা তারপরে বলা আছে টুকরা দুটি সংযুক্ত করা হলে, তো সংযুক্ত করলাম 3 আর 1 যোগ করলে মানে 3-এর সাথে আর 1 যোগ করলে মানে দুই টুকরা একসাথে করলাম, তাহলে আমাদের হলো 4, টোটাল হচ্ছে 4 মিটার বা গজ যাই হোক হলো। সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য, তাহলে সংযুক্ত টুকরার নতুন দৈর্ঘ্য কত 4। এই টুকরাটির দৈর্ঘ্য কী হবে, ছোটো টুকরার চাইতে কত গুণ বড় হবে, তো আমাদের ছোটো টুকরা কত 1, তো 1-এর থেকে 4 গুণ বড় হবে, তাহলে এটার অ্যান্সার হবে 4 গুণ। আসি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলা আছে একটি সরল, সিম্পল একটা সরল, এটা হচ্ছে ক্লাস 7-এর বইয়ের অঙ্ক, যে x মাইনাস x প্লাস 1। আচ্ছা আমরা সরলের ক্ষেত্রে জানি যেটা আমাদের আগে করতে হবে, ব্র্যাকেটে কাজটা আগে করতে হবে। ফার্স্ট
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের আছে এক্স মাইনাস এক্স এবং মাইনাস এ পাশে আছে ভিতরে, তাহলে কী হবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে জাস্ট। আচ্ছা তাহলে এখানে আমাদের এক্স মাইনাস, এখন সেকেন্ড ব্র্যাকেট আমরা উঠাই দিলে যেটা হবে, আচ্ছা এখানে এক্স আছে এক্স এবং মাইনাস থাকলে ভিতরে চেঞ্জ হবে প্লাস এক্স প্লাস ওয়ান এবং থার্ড ব্র্যাকেট, তাহলে এখানে আমাদের হবে এক্স, এখানে একটা মাইনাস আছে, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট উঠাই দেবো এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স এক্স কেটে গেলো, এটা কেটে গেলো, তাহলে থাকে এসে শুধু মাইনাস ওয়ান। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। বলা আছে এ বি ও সিডি সরলরেখা দেয়, তাহলে আমাদের এটা হচ্ছে এ বি আর একটা সরলরেখা সিডি ও বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে সিডি সরলরেখা ছেদ করে ও বিন্দুতে। নিম্নের কোন বাক্যটি সঠিক হবে, তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে ক্লাস 6-এর বইয়ের উপপাদ্য 2 নম্বর, যে বি ও সিডি দুইটি সরলরেখা পরস্পর অভিন্ন ছেদ করলে যে উৎপন্ন যে বিপ্রতীপ কোণগুলো হয় এগুলো পরস্পর সমান, মানে এইটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা এবং এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, তো এগুলো পরস্পর সমান হবে। তো সেই হিসাবে আমাদের কোণ এ ও সি ইকুয়াল কোণ বি ও ডি, আবার এটা বলা যায় কোণ এ ও ডি ইকুয়াল কোণ সি ও বি, তো আমাদের অ্যান্সারে আছে কোণ এ ও ডি ইকুয়াল কোণ বি ও সি, তো এটা হবে প্রশ্নের উত্তর। আচ্ছা 12 নম্বরে বলা আছে ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটি ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যায়, তাহলে আমাদের ঢাকা ও চট্টগ্রাম দুইটা ট্রেন রেল স্টেশন, প্রত্যেক ঘন্টায় কি করে একটি ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যায়, মানে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, আবার চট্টগ্রাম থেকে ওই 1 ঘন্টার মানে ওই সেম সময়ে আর একটা ট্রেন ঢাকাতে আসবে, জাস্ট অল্টার। তো সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের 5 ঘন্টা সময় লাগে। এক স্টেশন হতে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছা পর্যন্ত একটি ট্রেন কয়টি ট্রেনের দেখা পাবে, তাহলে এখানে আমাদের প্রত্যেক ট্রেনের যাত্রা মানে ওপর স্টেশনে পৌঁছাতে 5 ঘন্টা সময় লাগে এবং প্রত্যেক ঘন্টায় একটা ট্রেন আসে, তাহলে আমাদের একটা ট্রেন যদি ছেড়ে যায় তাহলে তার পিছে যে ট্রেনগুলো বাকি 5 ঘন্টা মানে এই ট্রেনটা পৌঁছাতে 5 ঘন্টা লাগবে, কিন্তু পিছে যে প্রত্যেক ঘন্টা একটা করে ট্রেন আসবে এগুলো কিন্তু তার সাথে দেখা হবে না, তার সামনে যে ট্রেনগুলো আসবে সেগুলোর সাথে শুধু দেখা হবে। তাহলে একটা ট্রেন যদি এদিকে যায় তাহলে প্রথম ঘন্টায় একটা, দ্বিতীয় ঘন্টায় একটা, তৃতীয় ঘন্টায় একটা, চতুর্থ ঘন্টায় একটা এবং লাস্টে পঞ্চম ঘন্টায় যখন সে পৌঁছে যাবে তখন একটা ট্রেন জাস্ট মুহূর্তে ছেড়ে যাবে, তাহলে 5টা ট্রেনের সাথে তার মোট দেখা হবে। এবার 13 নম্বর কোশ্চেন, এখানে বলা আছে 81, 81 এবং 27, এখানে একটা ফাঁকা 3 এবং 1, তো এই ফাঁকা ঘরে আমাদের কি হবে, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা সিস্টেম, এখানে একটা রিদম আছে, সেটা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে 81 ভাগ করলে 27 হয়, মানে 3 দিয়ে ভাগ করলে তার পরেরটা হয় পূর্ববর্তী পদ, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 9, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 এবং এটাকে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1, তাহলে এখানে হবে 9, এটা কারেক্ট। 14 নম্বর কোশ্চেনে বলা আছে, এটা লাস্ট অঙ্ক, দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 12 এবং এদের অন্তর হচ্ছে 60 এবং এদের যে লসাগু সেটা হচ্ছে 2248। তো এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, তো আমি এখানে জাস্ট একটা পদ্ধতি দেখাচ্ছি, আর বিকল্প আরও 2টা পদ্ধতি করা আছে। এটা আমাদের যে ক্রিয়েটিভ ম্যাথ একাডেমির পেজে 17তম বিসিএস কোচিং সলিউশন দেওয়া আছে, ওখানে আপনার বিকল্প দেখতে পাবেন, পেজে ঢুকলেই পাবেন, অথবা গ্রুপেও দেওয়া আছে, অথবা ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি একটা নিয়মে করে দিব এটা। তো এখানে যেটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে কি 2টা সংখ্যার দেওয়া আছে গসাগু এবং এটা অন্তর এবং এটা হচ্ছে লসাগু, তাহলে আমরা যেটা করতে পারি যে একটা সংখ্যা হচ্ছে 12x এবং আরেকটা হচ্ছে 12y। তো এখানে অনেকেই বলেন, আচ্ছা তো এখানে অনেকে মনে করতে পারে যে এখানে 12x কেন ধরলাম, 12x ধরলাম ভালো কথা, তাহলে এখানে 12y কেন ধরলাম, কারণ হচ্ছে যে এটা হচ্ছে গসাগু কমন এলিমেন্ট, এটার মধ্যেও একটা এই সংখ্যার মধ্যে 12টা থাকবে, আবার এই সংখ্যার মধ্যে 12টা বিদ্যমান থাকবে, এই কারণে এখানে 12x ধরছি, এটা হচ্ছে 12y। তাহলে এই 2টা সংখ্যার হচ্ছে অন্তর, 12x - 12y এর অন্তর হচ্ছে কত 60, তো এখান থেকে আমরা x - y ইকুয়াল 60 - y ইকুয়াল 60 - 12, সেটা হচ্ছে 5, তাহলে x - y এর মান হচ্ছে 5 এবং বলা আছে যে কি এটা হচ্ছে আমরা পাইছি 5 এবং 2টা সংখ্যার গুণফল যদি আমরা করি তাহলে 12x গুণ 12y ইকুয়াল 2টা সংখ্যার গুণফল কী হবে, আমরা জানি 2টা সংখ্যার গুণফল হচ্ছে গসাগু গুণ লসাগু, তাহলে গসাগু গুণ লসাগু সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 12 গুণ 2 2 4 8, তো এখানে আমরা পাচ্ছি xy এবং এটাকে 12 দিয়ে ভাগ, তাহলে 12 দিয়ে ভাগ করলে এখানে আমাদের থাকে xy এর মান হচ্ছে 2248। আচ্ছা আরেকটা 12 থেকে যায় কারণ এখানে 2টা 12, তাহলে এই 12 দিয়ে এটা ভাগ করি তাহলে এখানে আমাদের আসবে 204, তাহলে আমাদের xy এর মান হচ্ছে 204 এবং x - y হচ্ছে 5। তো এখান থেকে আমরা যেটা করতে পারি xy এবং xy থেকে আমরা x + y এর মানটা বের করতে পারি, xy + y এর মানটা হচ্ছে x - y হোল স্কয়ার প্লাস
4xy। তো এখান থেকে আমরা x মাইনাস ওয়াইয়ের মান বসাই দিই, সেটা হচ্ছে x মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 5 + 25 প্লাস 4xy এর মান হচ্ছে 204। তো এখানেও হবে প্লাস 816 এবং এখানে হচ্ছে 25, যেটা যোগ করলে আমাদের মান আসবে 841। x প্লাস ওয়াইয়ের মানটা হচ্ছে আমাদের √841 এবং এটা রুট করলে আমরা পাবো 29। তো 841কে কীভাবে রুট করলাম সহজে ক্যালকুলেটর বাদে, এটা তো আপনারা জানেন, এটা 6-এর অঙ্ক, যে এদিকে একটা এদিকে দুইটা করে নিতে হবে, এদিকে লাস্টে একটা, তাহলে এখানে 2 2 4, এখানে থাকে হচ্ছে 4 4 4 1, এটা 2 দিয়ে ডাবল করে 2 4 হয় এবং এখানে হবে তাহলে 49 এবং 9, 49কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 4 4 1 হয়, তাহলে এটার হচ্ছে বর্গমূল হচ্ছে 29। তাহলে আমরা x প্লাস ওয়াই ইকুয়াল আমরা পেয়েছি হচ্ছে 29 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল আমরা পেয়েছি হচ্ছে 5। এখান থেকে ওয়াই কেটে দিলে 2x ইকুয়াল পাচ্ছি আমরা 29 আর 5 34, দেন x ইকুয়াল 17। তো অনুরূপভাবে যদি আমরা x প্লাস ওয়াই থেকে x মাইনাস ওয়াই বিয়োগ করি তাহলে x কেটে যাবে, শুধু থাকবে হচ্ছে শুধু 2y ইকুয়াল থাকবে আমাদের 29 থেকে 5 বাদ দিলে হচ্ছে 24 এবং y ইকুয়াল 24কে 2 দিয়ে ভাগ করলে 12। তাহলে আমাদের একটা হচ্ছে 12 এবং আরেকটা হচ্ছে 17। এটা হচ্ছে আমাদের x এবং y এর মান। তো এখন আমাদের সংখ্যাটি কি, একটা হচ্ছে 12x, তাহলে কি 12 গুণ x এর মান কত, x এর মানটা হচ্ছে আমাদের 12, একটা সংখ্যা হচ্ছে 144 এবং আরেকটা সংখ্যা হচ্ছে 12y। তো 12 গুণ y এর মান হচ্ছে 17, এটা যোগ গুণ করলে 2404 হয়, 204। তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো আজকে আমাদের আজকে 17তম BCS প্রিলিমিনারি যে অঙ্কের ম্যাথগুলো ছিল শেষ। তো এই ছিল আমাদের 14টা অঙ্ক, 14তম BCS প্রিলিমিনারি গণিত অঙ্কগুলা। তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আমাদের গ্রুপে ডিসকাশন করতে পারেন। গ্রুপে পোস্ট করলে আমরা খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন।